তীব্র দাবদাহে পুড়ছে দেশ, হিটস্ট্রোকে দুজনের মৃত্যু। ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, বেড়েছে ফ্যান ও এসি বিক্রি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা পরিবেশ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রী। প্রতিটি উপজেলায় স্টেডিয়াম করবে সরকার। উপজেলায় মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়াতে কঠোর নির্দেশ ওবায়দুল কাদেরের। তৈরি হচ্ছে তালিকা, ব্যবস্থার হুঁশিয়ারি। এবং আবারও অরক্ষিত হয়ে উঠছে রাজধানীর হাতিরঝিল এলাকা। ৫ দিনের ব্যবধানে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ। সবাইকে স্বাগত জানাচ্ছি সকালের এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ, অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। এ অবস্থায় চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলেও দাবি করছে দপ্তরটি। এদিকে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ঠাকুরপুর গ্রামে মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে জাকির হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত জাকির হোসেন দামুরহুদার কুড়ালগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন। এদিকে তীব্র গরমের কারণে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সারা দেশে মৃদু যে তাপপ্রবাহ বইছে তা আরও ৩ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহে পুড়ছে প্রায় সারা দেশ। শনিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। গরমকে কেন্দ্র করে শরবত ও বিভিন্ন পানীয়ের ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। অন্যদিকে গরম থেকে একটু স্বস্তি পেতে চাহিদা বেড়েছে ফ্যান, এসি ও ফ্রিজের। আবির হোসেনের ক্যামেরায় এইচ এ মিতুর প্রতিবেদন, দেখুন বিস্তারিত। টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন, এর প্রকোপ যেন বাড়ছে দিনকে দিন। এই গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের তাপ। কড়া রোদের মধ্যে কাজ করতে গিয়ে কাহিল হয়ে পড়ছেন অনেকেই। কি করবো মামা, গরিব মানুষ রিক্সা চালাই, খুব গরম, মানুষের অসহ্য হয়ে গেছে। প্রচুর গরম। এখন বাচ্চা কাচ্চা আছে, রিক্সা চালাইলে না চালাইলে খাইব কি? এখন গরমের ভিতরে আমাদের তো খুব কষ্টই হইতাছে। এর তো গরম তো আমরা কোনো সময় দেখি নাই বাংলাদেশে। অন্যদিকে শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়লেও তাদেরকে কেন্দ্র করে শরবত ও বিভিন্ন পানীয় ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। দুপুরের তীব্র গরম থেকে স্বস্তি পেতে শরবত ও বিভিন্ন ফলের জুস পান করছেন সাধারণ মানুষ। অনেক গরম, এই জন্য গরমে থাকা যায় না, গাড়িতে ডিউটি করে তো খালি শরবত খাইতে হয়। গরমে তো খুব খারাপ অবস্থা, এই যে বেহাল অবস্থা, গাড়ি ঘোড়া জামজট, ঈদের ছুটি শেষ, সবাই মানে দেশ গ্রাম থেকে সবাই ঢাকার শহরে চলে আসছে। এখানে গরমটা খুব অতিরিক্ত মনে হইতেছে। গরম বেশি হওয়ার কারণে এখন শরবতের চাহিদাও বেশি। সকাল থেকে এখন ঢাকামুখী মানুষ খায় 10 টাকা গ্লাস পাই শরবত। গরমের কারণে শরবত এখন বেশি চলতে আছে, পাবলিকে বেশি খাইতে আছে, কারণ প্রচুর গরম, তো গরমের প্রভাব সহ্য করতে পারে, এই জন্য ঠান্ডা, এই জন্য একটু খাই বেশি। এদিকে তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে চাহিদা বেড়েছে ফ্যান, এসি ও ফ্রিজের। সামর্থ্য অনুযায়ী এসব পণ্য কিনে গরমের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তবে গরম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে এসব ইলেকট্রনিক পণ্যের দাম। ক্রেতাদের দাম বাড়ার অভিযোগে নানা অজুহাত শোনালেন বিক্রেতারা। এসিটা হঠাৎ করে সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য চেঞ্জ করে নিতে যাচ্ছে, রিক্স হয়ে যাচ্ছে। দাম বেশ ভালোই, মাত্রা অতিরিক্তই মনে হচ্ছে আর কি। তুলনামূলক ফ্যানের দামটা একটু বেশি। রাইপালে আর ইনফোরা নপুরা লালা সুন্দরবন যারা বড় বড় ইনফোরার আর দাম বাড়ালে আর দাম বাড়ালে আমাকে করার কিছু নেই। আর আবহাওয়া অফিস বলছে এই তাপদাহ চলবে পুরো এপ্রিল মাস, এমনকি অব্যাহত থাকতে পারে মে মাস জুড়েও। তাই সতর্ক অবস্থায় চলাচলের বার্তাও দিচ্ছে আবহাওয়া অফিস। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। দেশের সকল স্কুল কলেজে খেলাধুলার পরিবেশ নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের খেলাধুলার পরিবেশের উপরেও গুরুত্ব আরোপ করেন তিনি। বললেন, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বিকেলে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা গোল্ড কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক সব শিক্ষার উন্নয়নের নিয়ামক হিসেবে শিক্ষার পরিবেশে তৈরি করার নির্দেশ দিয়ে গেছেন। তাই ঢাকা সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ধরে রাখতে হবে। এতে শিক্ষার্থীরা বাজে কোনো কাজের সময় নষ্ট করার সুযোগ পাবে না বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় সরকার প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। যে ধরনের খেলাই হোক, আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে যারা প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন থেকে দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের অংশ না নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এরই মধ্যে যারা মনোনয়নপত্র কিনেছেন তাদেরকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। চলমান রাজনৈতিক অঙ্গনে সমসাময়িক নানা বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমের সাথে মতবিনিময় সভা করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজন যারা প্রার্থী হয়েছেন তাদের তালিকা তৈরি হচ্ছে জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, এ সময় দলের সব ধরনের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে। যে নিকটজনেরা, এমপি মন্ত্রীদের স্বজনরা, তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে, এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনীয় প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিএনপি সরকারের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করায় জনগণের কাছে দল হিসেবে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে, এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এই সরকারের গদি বালির মতো ডুবে যাবে, বালির মধ্যে ডুবে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা এখনও আতঙ্কিত, কারণ তিনি তো জানেন জনগণ তাকে ভোট দেয়নি। দেশে ৯৫% জনগণ তাকে ভোট দেয়নি বলেও দাবি রিজভীর। ক্রমেই অরক্ষিত হয়ে উঠছে রাজধানীর হাতিরঝিল এলাকা। কিশোর গ্যাং, মাদক, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনাও বেড়েছে সাম্প্রতিক সময়ে। একাধিক থানা এলাকায় বিস্তীর্ণ হাতিরঝিলকে সুরক্ষিত রাখা আসলে কার দায়িত্ব, সেটিরও সঠিক জবাব নেই পুলিশের কাছে। দেখুন বাতনি বিপ্লবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। একটা মানুষের মাথা পানিতে ভেসে আছে, শরীরের বাকি অংশ পানির নিচে। পথচারীদের দৃষ্টিতে প্রথম ধরা পড়ে এই দৃশ্য রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার ঠিক পেছনে। কৌতূহলী পথচারীদের ভিড় বাড়তেই একজন ফোন দেয় 999-এ। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই মরদেহটি ভাসতে ভাসতে
গুলশান লেকের দিকে যেতে থাকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় লাশ ওপরে তোলা হয়। সকালে ডিউটিতে যেতেছিলাম, ব্রিজের দিকে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, তো মাথাটা খালি ভাইসা ছিল। ব্রিজ থেকে নিচে তাকায় দেখি একটা লাশ, আসলে এতটুকু শুধু দেখা যাচ্ছে, তো অল্প কিছু লোকজন দেখতেছে। ঘটনাস্থলে থাকা বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজী জানান, হাতিরঝিলের সামান্য অংশই তার অধীনে। লাশের বিষয়ে আগেই তিনি কিছু বলতে পারছেন না, তবে তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি। অল্প জাস্ট লেকের আংশিক একটু অংশ আমার এখানে পড়েছে। আজকে যে ঘটনাটি ঘটেছে, যেই মৃতদেহটা আমরা পেয়েছি, এটি একটা ভার্সিটি থেকে আমরা আমাদের ক্রাইম সিন ইউনিট এবং আমাদের যে পিবিআই সংশ্লিষ্ট যেই তদন্ত সংস্থা যেগুলো আছে সবাই এসছেন। লাস্টে প্রাথমিকভাবে আমরা তার নাম পেয়েছি রবিন নামে, এটা পাওয়া গেছে প্রাথমিক, এটা একটা এটা আরও যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে হাতিরঝিলে একের পর এক লাশ ভেসে ওঠায় আতঙ্কিত এলাকাবাসী। আতঙ্ক তো আছে, এরকম একটা লাশ বা ভাসে উঠলে এটা আতঙ্ক না? আমাদের নিজেরই আতঙ্ক। দেখা গেছে আমরা অনেক সকালে যাই, আবার অনেক সময় নাইট ডিউটি করতে হয়, একা একা আসি। এগুলো হইলে আমাদের সাথে হইতে কতক্ষণ, দেখা গেছে আমাদের সাথেও হইতে পারে। পুলিশ জানায়, মৃত রবিন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বদরপুরের আব্দুস সাত্তারের ছেলে। সপ্তাহের ব্যবধানে হাতিরঝিল লেকে ভেসে উঠেছে 2 যুবকের মরদেহ। এতে করে আইনশৃঙ্খলা বাহিনীর যেমন টনক নড়েছে, তেমনি আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। সচেতন মহল বলছে, সেনাবাহিনী দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে অপরাধ প্রবণতাও বেড়ে গেছে হাতিরঝিল এলাকায়। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, হাতিরঝিল, ঢাকা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে ঢুকে পড়া রাইদা পরিবহনের বাস চালক হাসান মাহমুদ হিমেলকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব। গত 19 এপ্রিল রাইদা পরিবহনের একটি বাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালে নির্মাণাধীন অস্থায়ী বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে সিভিল এভিয়েশনের উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকীকে চাপা দেয়। গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় 20 এপ্রিল ভোরে র্যাব 1 এবং র্যাব 8 গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার হিজলা থানাধীন হরিনাথপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বাস চালক হাসান মাহমুদ হিমেলকে গ্রেফতার করে। যথাযথ ছিল না এবং গাড়ির ফিটনেসের কাগজপত্র ছিল না বলে তিনি স্বীকার করেন। দ্বিতীয়ত, রাইদা পরিবহনের বিরুদ্ধে যেহেতু এই ঘটনাটা এখানে হয়েছে এবং আগেও তাদের হয়েছে, আমরা কর্তৃপক্ষকে অবশ্যই এই বিষয়টা তদন্ত আমাদের সম্পূর্ণ করে আমরা তাদেরকে জানাবো এবং তাদের যে কাগজপত্র কিংবা যে এবার বাংলা প্রসঙ্গ। সাভারে ব্যাংক কলোনি এলাকার একটি ভাঙাড়ির গুদামের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, হঠাৎ টিনশেড গুদামটিতে আগুন দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে 4টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। নেত্রকোনা দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা ও ভয়ভীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা সাদ্দাম আকনজি। গতকাল দুপুরে উপজেলার বিরিশিরি এলাকায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় সাদ্দাম আকনজি বলেন, আদালত চত্বর সহ বিভিন্ন স্থানে তার নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান ও আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সেলিম প্রধান। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভবনের সিনেমন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করে সেলিম প্রধান বলেন, ক্ষমতার অপব্যবহার করে একটি চক্র তার নামে অর্থ পাচারের অভিযোগ তুলে 4 বছর জেল খাটায়। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন সেলিম প্রধানের সহধর্মিণী আনা প্রধান, আইনজীবী কামাল হোসেন সহ আরও অনেকে। নোয়াখালীর সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের
ঘোষকামতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রহমান স্মৃতি পাঠাগারে বর্ষপূর্তি উদযাপন হয়েছে। শনিবার দিনব্যাপী নানা আয়োজনে মুক্তিযুদ্ধের সময় নিহত শহীদ আব্দুর রহমানকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বক্তারা জোর দাবি জানায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কানিস ফাতেমা, মুক্তিযুদ্ধকালীন কমান্ড আব্দুল মান্নান, সাবেক কমান্ডার ইউনুস মাস্টার, অধ্যাপক ডক্টর আবিদুর রহমান ও সোনাইমুড়ি অন্ধ কল্যাণ হাসপাতালের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুইয়া সহ আরও অনেকে। এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির কোনো নেতা কিংবা কর্মীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নয়। তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলো গাড়ি পোড়ানো মামলা, পুলিশের এবং মানুষের উপর হামলার মামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা। এই সমস্ত মামলায় তারা গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন আছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পোলো গ্রাউন্ড মাঠে চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত আন্তর্জাতিক উইমেন SME এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু MP। এবার বাণিজ্য সংবাদ। টানা এক সপ্তাহের তাপদাহে চাঁপাইনবাবগঞ্জে ঝরে যাচ্ছে আমের গুটি। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। তারা বলছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে এবার আমের ফলনে বিপর্যয় ঘটবে। আর গবেষকরা বলছেন, প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে আমের গুটি ঝরা রোধ করা সম্ভব। মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মণ্ডলের নাম। চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিনের টানা তাপদাহে ঝরে যাচ্ছে আমের গুটি। একে তো প্রতিকূল আবহাওয়ায় আমের মুকুল এসেছে কম, তার উপর খরাতে আম ঝরে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা বলছেন, খরা থেকে আম রক্ষার জন্য নিয়মিত পরিচর্যা করতে হচ্ছে। এতে আমের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এবার যে পরিস্থিতি, গরমের কারণে আম অনেক নষ্ট হয়ে যাচ্ছে, আম নিচে পড়ে যাচ্ছে, পচে যাচ্ছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে আম ঝরে যাচ্ছে। বৃষ্টি না হলে কিছুদিনের মধ্যে আরও আম ঝরে যাবে। অনেকে সেচ দিতে পারছে না, পানির লেয়ার পাওয়া যাচ্ছে না। আবার কেউ দেখা যায় যে সেচ দিচ্ছে কোনোভাবে, তো খরচ বেড়ে যাচ্ছে। এই যদি অবস্থা হয় তাহলে আমরা অবশ্যই এবার খুবই ভীত আছি। স্থানীয় আঞ্চলিক গবেষণা কেন্দ্রের গবেষকরা বলছেন, খরার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় চাষিদের খুবই সতর্কতার সঙ্গে গাছ পরিচর্যা করতে হবে। এক্ষেত্রে গাছের গোড়ায় নিয়মিত সেচ দেওয়ার পাশাপাশি ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ এই কর্মকর্তার। আম ঝরা রোধ করতে হলে খুব জরুরিভাবে এখন গাছের গোড়ায় সেচ দিতে হবে। যদি সেচের ব্যবস্থা না করা যায় তাহলে অন্তত গাছে পানি স্প্রে করতে হবে, এবং যদি এটা পানি স্প্রে করা না যায় তাহলে কিন্তু আম ঝরে যাবে। আর এই সময় আরেকটি সমস্যা আসবে, যে ফল ছিদ্রকারী পোকা। এটিকে খেয়াল রাখতে হবে, যদি ফল ছিদ্রকারী পোকার আক্রমণ নজরে পড়ে তাহলে দেরি না করেই ফেনিট্রোথিওন গ্রুপের যে কীটনাশক আছে সেই কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরে 37,604 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক। উন্নত দেশের সাথে তাল মিলিয়ে রাজধানীর আগারগাঁওয়ে DNCC আয়োজিত ঐক্য হলিডে মার্কেটে হোম শেফ ফুড ফেস্টিভ্যাল চলছে। নারী উদ্যোক্তাদের বিশেষ আয়োজনে এই মেলায় নানা রকমের খাবার এবং হাতে তৈরি করা মানসম্মত বিভিন্ন পণ্য প্রদর্শনী ও বিক্রি চলছে। প্রায় 50 জনেরও বেশি নারী উদ্যোক্তা এই মেলায় অংশ নিয়েছেন। ঐক্য ফাউন্ডেশনের পরিচালক মাহমুদ হাসান খন্দকার বলেন, মেলায় ব্যাপক সাড়া মিলেছে। তাঁতশিল্প উদ্যোক্তা ও এই আয়োজনের অ্যাডমিন প্রধান ইশরাত জাহান মমতাজ জানান, নারীদের উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।
সাথে শেষ করব সকালের এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু। 27 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, বেড়েছে ফ্যান ও এসির বিক্রি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা পরিবেশ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রী। প্রতিটি উপজেলায় স্টেডিয়াম করবে সরকার। উপজেলায় মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়াতে কঠোর নির্দেশ ওবায়দুল কাদেরের। তৈরি হচ্ছে তালিকা, ব্যবস্থার হুঁশিয়ারি। এবং আবারও অরক্ষিত হয়ে উঠছে রাজধানীর হাতিরঝিল এলাকা। 5 দিনের ব্যবধানে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ। সকালে এশিয়ান নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।